সাম্প্রদায়িকতা বিরোধী, এটাই ছিল গান্ধীজির মূল কথা। আমাদের ফাদার অফ দ্য নেশন তো এমনি এমনি হয়নি। এবং অন্য কারণে জিন্না আলাদা হয়েছিল। জিন্না কোনো সাম্প্রদায়িক লোকই ছিল না, অন্য কারণে আলাদা হয়েছিল। এটা ব্যক্তিগত একটা একটা মানুষের, সবাই যে ইয়ে করে, কি বলে, রাজনীতি করে, একটা ব্যক্তিগত উচ্চাসা তো থাকবেই। উচ্চাসা নেই, সাধু সন্ত হয়ে তো রাজনীতি করতে হয় না। হ্যাঁ, দেশের জন্য ত্যাগ করে। নেহেরু 16 বছর জেলে ছিল, তাহলে তো প্রধানমন্ত্রী নেহেরুই হয়েছে। এখন আমরা যদি এগুলো না জানি, তাহলে আজকে শেখ মুজিবুর রহমানের যে হাল হয়েছে বাংলাদেশে, আমাদের জওহরলাল নেহরুরও সেই হাল হবে কদিন পরে, যেটা ফিরোজ বলছিল। এবং সেটা আরেকটা কথা, আপনি একটা চেনা শত্রু আর অচেনা শত্রু দুটো আছে। আপনি তো ভূত তাড়াবেন সর্ষে দিয়ে, সর্ষে ছুঁড়ে ভূত তাড়ায় ওঝারা, তো সর্ষের মধ্যে যদি ভূত থাকে কি করবেন? সেই জন্য সর্ষেটাকে তো চিনতে হবে। এবার সোজাসুজি আমি চলে যাচ্ছি একটা কথা আপনারা জানেন না কেউ, দয়া করে শুনুন। সেটা হচ্ছে, আপনারা ফরচুন তেল খান। ফরচুন তেল সবাই খান। ফরচুন তেল কে উৎপাদক জানেন? উৎপাদক হচ্ছে আদানি। এবং সেই আজকে ভারতের সব, ভারত শাসন আর কেউ করে না, আদানি করে, আম্বানি কিছুটা করে। তো পুঁজিপতি দেশের শাসন ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকবে, এটা নতুন কিছু কথা নয়। ঘনশ্যাম দাস বিড়লার বাড়িতে গান্ধীজি উঠতেন। অন্য বম্বে ডাইং এর মালিক হচ্ছে জিন্নার নাতি। এসব কোনো আপত্তি নেই। আমাদের জামশেদজি টাটাও স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। কংগ্রেস যখন সব দলের সমাবেশ ছিল, কংগ্রেস ছিল সম্মেলন, তার মধ্যে পুঁজিপতিদের অনেক যোগদান ছিল। সমস্ত পার্টি চলে পুঁজিপতিদের কিছু না কিছু অনুদান নিয়ে, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু একটা ক্রনি ক্যাপিটালিজম বলে যে কথাটা হয়েছে, যে সেনাতন্ত্র, সেনাত, যদি পুঁজিপতির সেনাত হয়ে যায় সরকার, তাহলে তো মহা মুশকিল। আমি দেখেছি, প্রণব মুখার্জিকে আমি দীর্ঘদিন চিনতাম। প্রণব মুখার্জির বাড়িতে বিজয়া দশমীর সময় আম্বানিরা দুই ভাই আসতো প্রণাম করতে, মুকেশ আর অনিল। ওদের যত ঝগড়াই হোক, প্রণববাবুর কাছে আসার সময় দুজনে একসঙ্গে আসতো, কারণ নাহলে প্রণববাবু রেগে যাবে। তো ধীরুভাই আম্বানিকে ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠা দিয়েছিল, তার সেটা প্রণববাবুই তার ছিল যোগসূত্র। এবং প্রণববাবুকে এসে ওরা দুজনে প্রণাম করতো। আর এখন আমরা কি দেখি, আমাকে আর বলতে হবে না, আপনারা একটা ভিডিও, যে কোনো গত বিজয়া দশমী বা কোনো অনুষ্ঠানের সময় দেখুন, আমাদের দেশের সরকারের মাথা কিভাবে গিয়ে মুকেশ আম্বানির স্ত্রীর পাশে বা মুকেশ আম্বানির পাশে দাঁড়িয়ে আছে। প্রধানমন্ত্রী ওদের বাড়িতে যেত না, ডক্টর মনমোহন সিংহ যেতেন না ওদের বাড়িতে, ওরা আসতো। এইটুকুই তফাৎ, কংগ্রেসের বিজেপির এইটুকুই তফাৎ, আর বাকি তো সব এক। কিন্তু এইখানে আপনাদের দেখতে হবে, সর্ষের মধ্যে যে ভূতের কথা বলছিলাম, এবার বললাম যে ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটা আপনারা পড়ুন দয়া করে, সবাই যে যেরকম ভাবে পারেন। যদি আমাকে আপনারা সাহায্য চান, তো আমি আপনাদের বলে দেবো কোথায় পাওয়া যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে, দয়া করে সবাই লোকসভা টিভিটা দেখুন। কাউকে কিচ্ছু বোঝাতে হবে না। আপনি তো আপনার এমপি কে পাঠালেন, সে গিয়ে কি করছে দেখতে পাবেন, নিজের চোখে দেখবেন, কাউকে বোঝাতে হবে না। কারণ दाल में अगर कुछ काला है तो पकड़ में आ जाएगा। নিজের চোখে দেখুন, নিজের ভোট নিজে দিন, অন্যের কথায় নয়। সে যেই হোক, কেউ আপনার বাবা নয়, আপনি সবার বাবা, এটা মনে রাখবেন। আমি যেমন এই রাজনীতি জীবনে কখনো রাজনীতি করিনি, কিন্তু রাজনীতি রিপোর্ট করে আর রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখে সবার রান্নাঘরের খবর আমি জানি, যার জন্য কারো উপরেই কোনো ভক্তি হয় না। মন্দের ভালো বেছে নিতে হয়, নিজে তো ভোট দিই, মন্দের ভালো দেখি। আর ওই একটা দেখি, একটা চিরকাল আগেও ছিল, এখনো আছে, একটা জুজুকে খাড়া করে বাকি নিজেরা ফায়দা তোলা। এখন সেটা হয়েছে বিজেপি। তো বিজেপিকে রুখে নেওয়ার ক্ষমতা তো দেশের জনগণেরই আছে। আমাদের পশ্চিমবাংলায় বিজেপির কোনো ভবিষ্যৎ আছে বলে আমার মনেও হয় না। কিন্তু তাই বলে নাকে তেল দিয়ে ঘুমানোর কিছু মানে হয় না। পার্লামেন্টে সরকার যখন অন্যায় বিলগুলো পাশ করিয়ে নেয়, কে কিভাবে তাকে সাহায্য করে সেইটা দেখতে পাবেন লোকসভা টিভির পর্দায়।
এর বেশি বলার দরকার নেই, বুঝে নিন সবাই। বিল কিন্তু অনেক সময় সংবিধান সংশোধন যেসব বিল হয় সেগুলো পাশ করানোর মতো লোক সংখ্যা মোদির নেই। 2/3 সংখ্যা গরিষ্ঠতা চাই, এবং অনেক সময় সিম্পল মেজরিটিও থাকে না, তো কোথা থেকে পাস হয়? এই যে অন্যায় বিলটা পাস হলো, যে ইয়েতে কি বলে ইলেকশন কমিশনে, যদি ইলেকশন কমিশনারের বিরুদ্ধে, চিফ ইলেকশন কমিশনার বা অন্য ইলেকশন কমিশনারদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, এই আইনটা পাস হলো কি করে? মোদী সরকারের হিম্মত ছিল না এটাকে পাস করে, তাকে পাস করতে দিল কারা, সেইটা লোকসভা টিভিতে দেখতে পাবে। আমি বলবো না, আমি রাজনীতি করতে আসিনি, আমি আপনাদের এই কথাগুলো বলতে এসেছি। হানির খবর এইটাই, কাগজ পড়ে জানবেন না, কাগজ সব বিক্রি হয়ে গেছে, সবার পা চাটা। গদি মিডিয়া আছে, আরো অন্য গদি মিডিয়া যেমন আছে তেমন আবার অন্য মিডিয়া আছে। আমি কোনো বাংলা কাগজে লিখতে চাই না, আমি চাকরি করতাম আজকালে, কিন্তু আমি সেটা চাকরিই করতাম, চাকরি ছাড়া পর থেকে যেন মুক্তি পেয়েছি। তা আর কোনো রাগ, এখনো আমাকে বলছে যারা বিভিন্ন জায়গায় কলম লিখতে, আমি যদি স্বাধীনভাবে লিখতে পারি তো লিখবো, সূচিবাই নেই। 45 বছর আমার এই কাজে আমি আছি, এই নিয়ে আজকে দাঁড়িয়ে বলছি 45 বছর, 1979 সাল থেকে হিসেব করে নিন। আমার কাউকে চিনতে বাকি নেই, কোনো কেউ বাবা নেই, সবাই বন্ধু। মোদিও বন্ধু, মমতাও বন্ধু, সেলিমও বন্ধু, আর ওই এখন যারা দিল্লির নেতারা তারাও বন্ধু। কিন্তু একটা জিনিস দেখুন, বিহার কিন্তু জেগেছে, আমাদের থেকে বিহার বেশি এগিয়ে আছে এরকম তো নয়। বিহারে জাগরণ দেখুন, দেখবার মতো। বিহারকে প্রায় পেছনের দরজা দিয়ে বিজেপি এসে পড়েছিল। এমনিতে তো বিজেপি 20 বছর ধরে আছে, নীতিশ কুমারের বদৌলত, নীতিশ কুমারের মাধ্যমে আছে। তা আমি বলি যে বিজেপির চেয়ে বিজেপির দালাল ভালো, কিন্তু তাই বলি কি তাই? এবার নীতিশকে গতবার করলো কি, বিজেপি যখন হলো, নীতিশের সংখ্যাগরিষ্ঠতাটা কেটে দিল। নীতিশ আছে নৈবেদ্যের উপরে কলা, কিন্তু নীতিশের পার্টি ছোট হয়ে গেছে বিজেপির চেয়ে। ওখানে এখন তাকে ওদের পরামর্শ মতো চলতে হয়, তবে সে বুদ্ধিমান লোক, সে ওইভাবে চলছে। কিন্তু এবার কিন্তু সব নড়ে গেছে। এবার ঘটনাচক্রে রাহুল গান্ধী এসে যেটা করেছে, এবং তার সঙ্গে তেজস্বী যাদব এবং অখিলেশ যাদব উত্তরপ্রদেশ থেকে এসে একটা অপূর্ব সমন্বয় হয়েছে। কিন্তু দেখবেন ওর মধ্যে পশ্চিম বাংলার কোনো প্রতিনিধিত্ব আছে? না আছে সিপিএম, না আছে তৃণমূল। কেন নেই? আছে, তৃণমূলের আছে কে, শুনলে পরে আপনারা হাসি পাবে, আপনারা দেখে নেবেন কে আছে। হ্যাঁ, ইউসুফ পাঠান, কি বলবো, আপনারা বুঝুন। যারা বহরমপুরের লোক তারা হাড়ে হাড়ে যায়, আমাকে আর বোঝাতে হবে। কিন্তু ওই ওখানে ওই কি বলে আপনার বেলডাঙ্গার ওই সাধু কি যেন নাম, একটা মহারাজ, হ্যাঁ কার্তিক, ওই কার্তিকের ইয়ে কি যেন ওই কাটোয়াতে হয়, কার্তিক কি যেন, কার্তিকের লড়াই, ওটা কার্তিকের লড়াই ছিল। ওই কার্তিক ধুঁয়ো তুললো, এদিক থেকে হুমায়ুন কবির আরেকটা ধুঁয়ো তুললো, ব্যাস হয়ে গেল হিন্দু মুসলমান। আর তো কোনো দরকার নেই। অধীর হেরে গেল বলে অধীর ব্যক্তিগতভাবে হারলো, ওখানে অসাম্প্রদায়িক শক্তির হার হলো। এইটা দিনে কালে বুঝছে। ওখানে তো আবু তাহেরও জিতেছে, সেলিম গিয়েছিল, তো সবাই ওখানে মুসলমানে খেয়েই হলো। এটাই হচ্ছে সব থেকে বড় কথা। দেখুন তো গ্রামাঞ্চলে মরছে যারা, সবাই তো মুসলমান, তবে বকটুই থেকে শুরু করে কি হলো ওখানে। আর ওখানে যেগুলোকে নেতা করছে আপনাদের সম্প্রদায় বলে, সেগুলো কে? সেগুলো তো বাঁধিয়ে রাখার মতো একটা। আমাদের কেষ্ট, ওখানে কাজল। আমার কালকে হয়তো খুন হয়ে যাবো আমি। ব্যাপারটা হচ্ছে, তবে আমার ভয় নেই। সংবিধান বাঁচাও গণমঞ্চ স্যারের সঙ্গে আছে, সবাই আছি। বললে রোমহর্ষক খবর, যেটা বলতে বলতে অন্য কথায় আসতে হলো, সেটা হচ্ছে প্যালেস্তাইনের গাজার যুদ্ধ। আপনারা দেখেছেন, এর থেকে অমানবিক ঘটনা পৃথিবীতে ঘটে। হামাসের ধুয়ে তুলে, হামাস যা করেছে অন্যায় করেছে, নিজেদের মুরত ছিল না, তোরা গেলি কেন চুলকোতে? এখন বাচ্চাগুলো তো হামাস করে না,
দেখে চোখে জল রাখা যায় বলুন তো? একটা মানে ফেসবুক খুলতে পারি না, খেতে পারি না, বসতে পারি না, শুতে পারি না, ঘুমোতে পারি না ওই বাচ্চাগুলোকে দেখলে। ওই বাচ্চাদের জন্য যার চোখের জল পড়ে না, সে কি মানুষ? সে কি ভোটে দাঁড়াবে? কি দেশের নেতা হবে? সে নিজের বাচ্চারই তো নেতা নয়। তো সেখানে ওই যে ফরচুন তেলের মালিক দ্রোণ পাঠায়, জানেন? দ্রোণ বিক্রি করে কে? নেট খুলে দেখে নিন, ইন্টারনেট, আমার কথা বিশ্বাস করবেন না। এটাও আরেকটা খুন হওয়ার কেস আমার। আমি এটা সম্প্রতি জেনেছি, আগেই জানা উচিত ছিল, আমি দেরিতে জেনেছি। লিখেওছি, কি লিখেছি? কবিতা লিখেছি। সোজাসুজি যদি লিখি আমার হাত পড়া পড়বে। ড্রোন বিক্রি করছে, আমাদের দেশ থেকে ড্রোন সাপ্লাই যাচ্ছে বকলমে। এখানে যারা প্রশাসনের লোক আছে, যদি কেউ থাকেন, গোয়েন্দা সর্বত্র বিরাজমান, সর্বশক্তিমানের লোক, আবার এখানকার লোকও আছে, তারা আমাকে চেনেন, দয়া করে এই